এবার কিন্তু আমি মা হতে চাই, রুমি নিজেকে উন্মুক্ত করতে করতে বলল। রুমি কথা শুনেই আকাশ হেসে ফেলল। তারপর রুমিকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আচ্ছা আমি কি মানা করেছি? সেই প্রথম থেকেই তো আমিও বাবা হতে চেয়েছি, তুমি তো মানা করেছ, বলেছ আগে সংসারটা গুছিয়ে নিয়ে তারপর মা হতে চাও। এখন আমি মা হয়ে মাতৃত্বের স্বাদ পেতে চাই। রুমি আদুরে গলায় বলতে বলতে অনাবৃত নিজেকে মিশিয়ে দিল আকাশের বুকে। রুমিকে আকাশ নিজের কাছে নিয়ে বলল, আচ্ছা দেখা যাক, বলেই নিজের পুরো ঠোঁট দুটো মিশিয়ে দিল রুমির ঠোঁটে। দুপুরবেলায় লাঞ্চ করে সবে মাত্র কফির পাত্রে চুমুক দিয়েছে, তখনই ফোনটা বেজে উঠল। ফোন রিংটোনটা বেজে উঠতেই মনে মনে ভেবেছিল নিশ্চয়ই রুমি ফোন করেছে, খেয়েছে কিনা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই রুমির নামটা দেখে মনের অজান্তে হেসে উঠল। বড্ড বেশি ভালোবাসে মেয়েটা, খেয়াল রাখে আকাশের। আকাশ ফোন রিসিভ করে কানের কাছে নিতে ওপাশ থেকে বলে উঠল, কি করছো? দুপুরে খেয়েছ? জি, আপনি খেয়েছেন? কি করো? রুমির কথা শুনে আকাশ বলল, এই তো বসে আছি, তুমি কি করো? এই শুয়ে আছি। আচ্ছা আজ বাসায় আসবে কখন? সে তো জানি না, তবে আজকে মিটিং আছে, মনে হয় দেরি হবে। কেন, কোনো বিশেষ দরকার? না, আমি একটু কাজে বাইরে যাব তো তাই। রুমির কথা শুনে আকাশ কিছুটা রেগে গেল। প্রতিবার বাইরে যাওয়ার আগে আকাশের কাছে ফোন করে অনুমতি চেয়ে নিবে। আচ্ছা অনুমতি নেওয়ার কি আছে, যখন দরকার যাবে আর প্রয়োজন ছাড়া কি বাইরে যাবে? রুমির কথায় রেগে গিয়ে বলল, সেটাও কি বলে যেতে হবে? কেন না মশাই, হাজার হোক একটা মাত্র বড় আমার, হয়েছে, এত ঢং করতে হবে না। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে, খেয়াল রেখো, টাটা। এই শোনো, যা। কিছু বলার আগেই কেটে দিল। ভীষণ রাগ হলো রুমের ওপর। তখনই অফিসের পিয়ন এসে বসের রুমে যেতে বলল। আকাশ ফোন রেখে বসের রুমের দিকে পা বাড়ালো। আকাশ বসের রুম থেকে বেরিয়ে অনেক খুশি হলো। যাক, আজকে তাহলে বেশ তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। একবার রুমিকে ফোন করে ভেবেছিল জানিয়ে দেবে, তবে পরক্ষণেই ভাবল রুমিকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। কতদিন হলো একসাথে বাইরে ঘুরতে যাওয়া হয় না। আকাশ অফিস থেকে বের হতেই নীলিমা কোথাও থেকে এসে বলল, আকাশ আমাকে একটা লিফট দে না, গাড়ি পাচ্ছি না। নীলিমার কথা শুনে ভ্রুং কুচকাত বলল, গাড়ি পাচ্ছিস না সেটা না বলে বল আমার সাথে যাওয়ার ইচ্ছা। নীলিমা মুখ ভেঙচে কেটে বলল, বয়ে গেছে তোর সাথে যাওয়ার জন্য, আর তুই যে বিবাহিত সেটা ভুলে যাবি না। তাই নাকি? তাই। আচ্ছা চল, তোর বাসায় নামিয়ে দিব। আকাশের কথা শুনে এবার বেঁকে বসল নীলিমা। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, না যাব না তোর সাথে। তাহলে ভালোই হলো, কিছুটা কষ্ট কম হবে। কথাগুলো বলেই গাড়ি টান দিল। বেশ কিছুটা দূরে গিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে দেখে বেশ অভিমান করে যেন আকাশের দিকে তাকিয়ে আছে। নীলিমা শুধু একজন কলিগ না, ভালো বন্ধু আকাশের। আবার গাড়ি ব্যাক করে আসলো। আকাশ নীলিমার দিকে তাকিয়ে বলল, যাবি নাকি আমিও তোর সাথে এসে দাঁড়াবো? পেতনির মতো গাল ফুলে আছিস যে। কি আমি পেতনি? তোর বউ পেতনি। কথাগুলো বলেই তেরে আসলো আকাশের দিকে। আকাশ হাসতে শুরু করলো। নীলিমাকে এই কথা বললেই কেন জানি ভীষণ রেগে যায়। আকাশ হাসি থামিয়ে বলল, আগে গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। নীলিমা কিছু না বলে চুপচাপ গাড়িতে এসে বসলো। রাস্তায় অনেক গল্প করতে করতে দুজনে নীলিমার বাসার সামনে এসে দাঁড়ালো। আকাশকে চা খেয়ে যাওয়ার কথা বললে অন্য একদিন বলে চলে যায়। এত জ্যাম, কখন যে ছাড়বে। নীলিমাকে বাসায় দিয়ে অন্য রাস্তা দিয়ে আসতে জ্যামে আটকা পড়ে যায়। মনে মনে ভীষণ বিরক্ত হয়ে কথাগুলো বলে অন্যদিকে তাকাতে মুহূর্তেই বুকের ভেতর কেউ যেন আঘাত করে বসলো। এমন কিছু দেখবে কল্পনা করতে পারেনি। রুমি অন্য একজন ছেলের সাথে বেশ জড়িয়ে বসে আছে। ছেলেটির হাত রুমির নিষিদ্ধ জায়গায় বারবার ঘোরাঘুরি করছে। রুমি বেশ হাসি খুশিভাবেই তা যেন মেনে নিচ্ছে। আকাশ প্রথমে ভেবেছিল ভুল কিছু দেখছে, তবে আকাশ ভুল না, যা দেখেছে তা সত্যি। রুমির দিকে তাকিয়ে থাকলেও রুমির সেদিকে খেয়াল নেই। সে ছেলেটির সাথে মজে আছে। আকাশ ফোন বের করে রুমির নাম্বারে কল দিলে বেশ কিছুক্ষণ পর রিসিভ করে। আকাশের চোখের সামনেই ফোন রিসিভ করে আকাশ কিছু বলার আগে বলে উঠল, আমি একটু বিজি, তোমাকে পরে ফোন করছি। কথা বলেই রুমি ফোন রেখে দিয়ে আবার ছেলেটিকে জড়িয়ে ধরে। আকাশের চোখ বেয়ে টপটপ করে পানি পড়তে থাকে। জ্যামে পড়ে তাদেরকে লুকিয়ে ফলো করে। তাদের আড়ালেই অনেক কিছু দেখতে পায় যা এতদিন অজানা ছিল। সেদিন বাসায় আকাশ ফিরেনি। রুমি অনেকবার ফোন দিলেও ফোন রিসিভ করেনি। অনেক রাতে বাসায় ফিরে কলিং বেল দেওয়ার পরই রুমি দরজা খুলে আকাশকে বলল, এত দেরি করলে যে? মিটিং ছিল। ও জানো আজ মার্কেটে কি কি করেছি? রুমি একাই বকবক করে যাচ্ছে, যা অসহ্য মনে হচ্ছে আকাশের কাছে। যখন কেউ মিথ্যা বলে একের পর এক আর সত্যিটা আগেই জানা থাকে, তাহলে তার থেকে চরম অভিনয় ছাড়া আর অন্য কিছুই না। ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়ে। অন্যদিনের মতো কথা বলেনি। রুমি খাবার খাওয়ার জন্য ডাকলেও না করে দেয়। রুমি কিছু না বলে সব রেডি করে এসে শুয়ে পড়ে। আকাশকে জড়িয়ে ধরে ঘুমায়। আজও তার ব্যতিক্রম হয়নি। একবার সরিয়ে দিতে চাইলেও আকাশ তা পারেনি। রুমি ঘুমিয়ে পড়লেও আকাশ ঘুমায়নি। ড্রিমলাইটের আলোতে রুমিকে দেখে রাগে ঘেন্নায় উঠে চলে যায়। বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে। আচমকাই কণ্ঠ শুনে চমকে ওঠে। ঘুমাবে না?
হঠাৎ করেই ঘুম ভেঙেছে। বিছানা ফাঁকা দেখে রুমি উঠে গেল। বিছানায় যখন আকাশকে না পেয়ে মনের মাঝে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে। আজ আকাশ কেমন যেন অন্যরকম, কেমন চুপচাপ হয়ে গেল। আকাশকে খুঁজে না পেয়ে কি মনে করে নিজেও বিছানা ছেড়ে উঠে বারান্দায় এসে দেখতে পেল আকাশের কাঁধে হাত রেখে। যখন জানতে চাইল, আকাশ ভীষণ চমকে ওঠে। রুমিকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। রুমিকে দেখে চমকে উঠে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলেও কেন জানি পারছে না। ইচ্ছা হচ্ছে কাঁধের ওপর থেকে হাতটা সরিয়ে গালের মধ্যে ঠাস করে চড় দিয়ে জানতে কেন তার সাথে এত বড় প্রতারণা করলো। তবে তেমন কিছুই পারছে না। মানুষটিকে যে ভীষণ ভালোবাসে। নিজেকে সামলে নিয়ে আকাশ বলল, তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বিছানার দিকে তুমি নেই, তা এখনও জেগে রয়েছ কেন? রুমির ছলনাময়ী আদরের গলায় তার নামটা শুনেই ঘেন্নায় মুখ ফিরিয়ে নিতে ইচ্ছা হলো। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ঘুম আসছে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, তুমি বেশি রাত জেগো না, তাড়াতাড়ি চলে আসো। আকাশের কথাগুলো শুনেই রুমি কথাগুলো বলে চলে গেল। রুমি চলে যাওয়ার পথের দিকে ভীষণভাবে অবাক হয়ে তাকিয়ে রইল। এই সেই মানুষটি যে একটু দুশ্চিন্তায় দেখলে কত টেনশনে থাকত। যদি কখনোই রাতে ঘুম না আসতো তাহলে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। আকাশের ভীষণ খেয়াল রাখত। আর এখন এ মধ্যরাতে আকাশ না ঘুমিয়ে সজাগ থাকলেও কোনো কিছু যায় আসে না। একটু করুণা করে যেন চলে গেল। মানুষ বদলে গেল তখন, আর প্রিয় মানুষটির দিকে খেয়াল থাকে না। প্রিয় মানুষটি তখন অপ্রিয় হয়ে যায় যখন অন্য কেউ জীবনে চলে। আকাশ মনে মনে কথাগুলো বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে এমন করেছিল যার জন্য তার সাথে এমন করলো? সকালবেলায় না খেয়ে আকাশ অফিসের জন্য বেরিয়ে পড়ল। আজ একটু বড্ড তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এমন মানুষের মুখটাও দেখা ঘৃণা করে। আকাশকে অন্যদিন বেশ জোর করেই খেতে হতো। খেতে মন না চাইলে নিজের হাতে টিফিন বক্সে খাবার তৈরি করে দিত। বাইরের কিছু খেলে যদি অসুস্থ হয়ে যায় তবে আজ একবারও ডাক দিল না। আকাশকে ডাক না দিলেও পেছনে ফিরে দ্বিতীয়বার তাকায়নি। অন্যদিন আকাশকে নিজের হাতে খাইয়ে দিয়ে রেডি করে অফিসের জন্য পাঠিয়ে দিত। রুমি নিজের হাতে শার্ট আর টাই বেঁধে দিত। রোজ যাওয়ার সময় কপালে চুমু না খেলে যেন হতোই না। আকাশ, আমার কাজগুলো করে দে না। আজ অফিসের কাজ কম থাকায় নিজের টেবিলে বসে ভেবে যাচ্ছে, কোনো কুল কিনারা পাচ্ছে না। হঠাৎ করে নীলিমা এসে আকাশের কাঁধে হাত রেখে বলল, আকাশ কথা আর গায়ে হাত দেওয়ার স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে নীলিমা হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীলিমাকে কিছু বলতে গিয়েও বলতে পারেনি। মলিন মুখে নীলিমার দিকে তাকিয়ে আছে। আকাশের চুপচাপ থাকা দেখে ফের কিছুটা রেগে গিয়ে নীলিমা বলল, কিরে এত চুপচাপ দেবদাস হয়ে আছিস কেন? এনে আমার কাজগুলো করে দে। নীলিমার দিকে তাকিয়ে আচমকায় কান্না করে ফেলল। আকাশের কান্না দেখে ভীষণ অবাক হয়ে গেল। সবসময় হাসি খুশি থাকা মানুষটি হঠাৎ কান্না করে কেন? আকাশের কান্নায় ভীষণ অপ্রস্তুত হয়ে টেবিলের পাশে ফাইল রেখে আকাশের পাশে বসলো। আকাশের হাতটি ধরে বলল, কি হয়েছে? আজ সকাল থেকে দেখছি তুই কি যেন ভাবছিস, বল আমাকে। আকাশ চোখের পানি মুছে বলল, না কিছু না, দে তোর ফাইলগুলো দে, কাজ করে দিচ্ছি। নীলিমা রাখা ফাইলগুলোর দিকে হাত বাড়াতে চাইলে ভীষণ ক্ষেপে যায় নীলিমা। ছো মেরে ফাইলগুলো নিয়ে দূরে সরিয়ে রাখে। আকাশের হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলল, কিছু না মানে? তোর চোখগুলো সাক্ষী দিচ্ছে তুই মিথ্যা বলে যাচ্ছিস, সত্যিটা বল। নীলিমার কথা শুনেই আকাশ বলে উঠল, আচ্ছা মানুষ এত সুন্দর করে মিথ্যা অভিনয় কিভাবে করে? কিসের জন্য করে? কিসের অপূর্ণতা ছিল? মানে? আকাশের কথা শুনে অবাক হয়ে জানতে চাইল নীলিমা। আকাশের কথার অর্থ সে কিছুই বুঝতে পারছে না। আকাশ তখন নীলিমাকে একে একে সব কথা খুলে বলল। আকাশের কথা শুনেই চুপ হয়ে যায় নীলিমা। এমন কিছু শুনবে ভাবতেও পারেনি। নিজের বুকে যেন কেউ আঘাত করেছে। নীলিমা তখন আকাশকে বলল, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। রুমি এমন মেয়ে হতেই পারে না। নীলিমার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। আকাশের হাসি দেখে কিছুটা ভয় পেয়ে গেল। আকাশ হাসি থামিয়ে বলল, ভুল? হ্যাঁ, অনেক বড় ভুল হয়েছে, তবে মানুষ চিনতে ভুল করেছি। জানিস, তোর মতো আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, তবে আমি যে বিশ্বাস করে ভুল করেছি আমার ধারণাই ভুল ছিল। রুমি আমার সাথে প্রতারণা করে যাচ্ছে। আকাশের কথা শুনে খেপে গিয়ে বলল, তুই কি এমন দেখলি যে তোর মনে হচ্ছে রুমি তোর সাথে প্রতারণা করেছে? জানি এই কথাটি কেউ বিশ্বাস করবে না। নীলিমাকে কথাগুলো বলে হাত বাড়িয়ে ফোন নিল। রুমির আড়াল থেকে লুকিয়ে ছবিটা বের করে নীলিমার হাতে দিয়ে বলল, এনে এখন বল আমি ভুল। আকাশের ফোন হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে চমকে ওঠে নীলিমা। মনের অজান্তে মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, রুদ্র। নীলিমার কণ্ঠ শুনে আকাশ বলল, তুই কি চিনিস? কেন চিনব না? এই যে মানুষটা, তাকে বেশ ভালো করে জানি। বেশ ভালো অভিনয় করতে পারে মানুষকে নিয়ে। ওর জন্যই আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। নীলিমা কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আমাকে কিছু বলার সুযোগ দিল না। নীলিমার কথা আর চলে যাওয়া দেখে যতটা অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হলাম যখন নীলিমার চোখে পানি দেখতে পেলাম। নীলিমার সাথে বন্ধুত্বটা যদিও বলা যায় বেশ দীর্ঘদিনের না, তবুও কম হবে না। প্রায় 2 বছর হবে আমাদের বন্ধুত্বটা। শেষ কবে হাসি মুখে কান্না বা চোখের জল দেখেছিলাম মনে নেই। এই মানুষ
মানুষটিকে যে শেষবার আমার হাতেই চোখের পানি মুছে দিয়ে পাশে থেকে সাপোর্ট করেছি, ঠিক এই মুহূর্তে সব ভাবনা মাথা থেকে সরে গিয়ে একটা কথায় ঘুরপাক খাচ্ছে। এই ছবি দেখে কেন নীলিমা কান্না করলো? রুমির কথাও যেন মুহূর্তের মাঝে ভুলে গেলাম। কথায় আছে, মানুষ নিজের হাজার দুঃখ রেখেও অন্যের দুঃখ দেখার জন্য উৎসাহ খুঁজে পায়। নিজের দুঃখ কষ্ট রেখে অন্যেরটা দেখতে চেষ্টা করে। আমার বেলাও তার ব্যতিক্রম হয়নি। নীলিমা চলে যাওয়ার ঠিক কত পর বাস্তবে ফিরে আসলাম জানি না। ধীরে সুস্থে উঠে নীলিমার রুমের দিকে পা বাড়ালাম। নীলিমার রুমের সামনে গিয়ে চমকে উঠি যখন বাইরে লক করা। তাহলে কি নীলিমা বাইরে লক করে ভেতরে বসে আছে? না, মনের ভাবনা থেকে বেরিয়ে যখন দেখি বাইরে লক করা, তখন পাশে থাকা অফিসের পিয়নকে বললাম, নীলিমা ম্যাডামের দরজা লক করা কেন? নীলিমা ম্যাডাম কোথায়? আমার কথা শুনে পিয়ন বলল, স্যার নীলিমা ম্যাডাম অসুস্থ, তাই ছুটি নিয়ে বাসায় চলে গেলেন। তবে কি? আপনার রুম থেকে চোখ মুছতে মুছতে কান্না করে বেরিয়ে গেল। পিয়নের কথা শুনে থমকে গেলাম, যেন মাটি থেকে পা সরাতে পারছি না। চারদিকটা কেমন ঘুরছে, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করেই যেন সবকিছু অন্ধকার আর সাজানো গোছানো সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ও পিয়নের কথা শুনে খুব আস্তে করে বলে চলে আসার জন্য রুমের দিকে পা বাড়াতে পিয়ন ডেকে বলল, স্যার। পিয়নের কথা শুনে পেছনে তাকিয়ে জানতে চাইলাম, কিছু বলবে? স্যার, আপনাকে বড় স্যার দেখা করতে বলেছে। তখন নীলিমা ম্যাডাম কান্না করে বের হতে দেখে কিছু বলতে সাহস পায়নি। আচ্ছা তুমি যাও, আমি দেখা করব। পিয়নকে কথাগুলো বলেই যান্ত্রিক রোবটের ন্যায় বসের রুমের দিকে পা বাড়ালাম, যেন কিছুই হয়নি, কোনো কিছুই ঘটেনি। কথায় আছে, অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়। আমি যেন ঠিক তাই, আবার কিছু ব্যতিক্রমও বলা যায়। স্যার আসবো? বসের রুমে এসে দরজায় নক করে অনুমতি চাইতেই আমাকে দেখে হাসি মুখে বলল, আরে আকাশ যে, আসো আসো, বসো। থ্যাঙ্কস স্যার। বলো কি খাবে, চা না কফি? স্যার এখন কিছুই খাবো না। আমার কথা শুনে স্যার হঠাৎ করে আমার দিকে চুপচাপ বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। স্যারের সাথে সাথে চোখে চোখ পড়তেই মাথা নিচু করে চুপ করে বসে রইলাম। হঠাৎ স্যার নীরবতা ভেঙে বলল, আকাশ, তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। স্যারের কথা শুনে ভয় আর আতঙ্কে আটকে উঠলাম। আবার কি বলে বসেন? ঢোক গিলে ভয়ে ভয়ে বললাম, জি স্যার বলেন। আমি জানি নীলিমার সাথে তোমার বেশ ভালো সম্পর্ক আছে। নীলিমা মেয়েটি অনেক ভালো, তাই আমার ছেলের জন্য কথা বলতে চেয়েছিলাম। অবশ্য তোমার উপর সবকিছু নির্ভর করছে, তুমি বললে কথা বলবো। হ্যাঁ স্যার। স্যারের কথা কিছুই বুঝিনি, আসলে খেয়ালই করিনি। অন্য কিছু নিয়ে ভাবনার জগতে ছিলাম যে। স্যারের কথা না বুঝে বলতেই স্যার হাসি মুখে বলে উঠল, তাহলে প্রস্তাব তোমাকে দিয়ে পাঠাই, কি বলো? জি হ্যাঁ। স্যারের কথা কিছু না বুঝে সম্মতি দিয়ে চলে আসলাম। কিসের সম্মতি, কিসের কথা? কিছু শোনা হলো না এত কাছে থেকেও। আমি নিজেও জানি না কি হচ্ছে, সব কিছুই যেন কেমন এলোমেলো হয়ে যায়। সারাটা দিন কিভাবে কাটলো নিজেও জানি না, সবকিছুই কেমন ছন্নছাড়া, অগোছালো। অফিস ছুটির পর অনিচ্ছা সত্ত্বেও বাসার পথে পা বাড়ালাম। ইচ্ছা হয়নি বাসায় ফিরে আসার জন্য, তবুও কিসের মায়া যেন পাগুলো টানতে থাকে। বাসায় ফিরে কলিং বেল দিতেই রুমির দরজা খুলে আহ্লাদি গলায় জড়িয়ে ধরে বলল, তুমি ফিরে এসেছো? আমি তোমার কথাই ভাবছিলাম। রুমিকে দেখে রাগে ঘেন্নায় গা জ্বলে যাচ্ছে। আজকেও অনেক সুন্দর করে সেজে গুজে আছে। সেই নীল শাড়ি যা প্রথম ভালোবেসে কিনে এনেছিলাম, সাথে নীল চুড়ি আর কপালে নীল টিপ। যদিও এগুলো আমার জন্য নয়, সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আলতোভাবে নিজেকে সরিয়ে নিয়ে পাশ ফিরে ভেতরে যেতে যেতে বললাম, কেন? রুমি আমার পেছনে আস্তে আস্তে বলল, আমার জন্মদিনটা তো এখন তোমার সাথে সবসময় পালন করি, এবার বান্ধবীদের সাথে পালন করার ইচ্ছা ছিল। রুমি কথা শুনেই ইচ্ছা হলো ঠাস করে চট দিয়ে জানতে চাই, আর কত অভিনয় করবি? আর কত বান্ধবীদের নাম করে পরপুরুষের সাথে ঘুরে বেড়াবি? লজ্জা করে না? তোর বান্ধবী কি ছেলে? তবে ইচ্ছা থাকা সত্ত্বেও কেন জানি সেটা পারিনি। প্রিয় মানুষটির গায়ে কিভাবে হাত তুলি? আর নারীর গায়ে হাত তোলা কাপুরুষের কাজ। তখন আবার নারী আন্দোলন শুরু হয়ে যাবে। বুকের ভেতর কষ্ট রেখেও হাসি মুখে বললাম, ওহ আচ্ছা যাও, থ্যাংক ইউ জান। আমি জানতাম তুমি মানা করবে না। রুমি কিছু বলার আগেই ফোন বেজে উঠল। রুমিকে পাত্তা না দিয়ে ফোন বের করে দেখি নীলিমার আম্মু ফোন করেছে। হঠাৎ করে আন্টির নাম্বার দেখে বেশ চমকে উঠি, সেই সাথে কিছুটা ভয় পেয়ে গেলাম। নীলিমার আবার কিছু হলো না তো? মনের ভেতরে কিসের যেন ভয় কাজ করছে। ভয়ে ভয়ে ফোন রিসিভ করে কথা বলতে ওপাশ থেকে বলে উঠল, হ্যালো বাবা আকাশ। জি আন্টি। তুমি কি অফিসে? না, কেন, কি হয়েছে? নীলিমা কোথায়? দেখো তো বাবা, এখনো আসছে না। অসুস্থ শরীর নিয়ে অফিসে গেল। কত মানা করলাম, আর এদিকে মেয়েটাও পাগলামি শুরু করেছে। আন্টির কথা শুনে মাথায় আকাশ ভেঙে বলল, কি এখনো বাসায় যায়নি? সেই সকালবেলায় বাসায় গেল। আন্টিকে বললাম, আন্টি নীলিমা তো সকালবেলায় ছুটি নিয়ে বাসায় চলে গেল। আমার কথা শুনে ভয় করে আর কান্না কণ্ঠে বলে উঠল, বাবা তুমি একটু খোঁজ নাও না। এত রাতে কোথায় খুঁজবো, জানি না কোথায় আছে।
আন্টি আমি দেখছি। কথাগুলো বলি তড়িঘড়ি করে আবার সেই শার্ট পরে বাসা থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। তখনই রুমি বাধা দিয়ে বলল, কে ফোন করেছে আর এত রাতে তুমি কোথায় যাচ্ছ? রুমির কথা শুনে প্রচণ্ড রাগ উঠে গেল। বেশ রেগে গিয়ে বললাম, সেই কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? রুমিকে কথা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। রুমি বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। হয়তো কোনোদিন ভাবিনি এমনভাবে কথা বলবো। বাসা থেকে বের হয়ে নীলিমাকে অনেক খোঁজ করলাম, কিন্তু পেলাম না। বারবার ফোনে চেষ্টা করে সুইচ অফ দেখাচ্ছে। পাগল হয়ে যাওয়ার দশা। কি করব ঠিক বুঝতে পারছি না। এদিকে আমার ফোনেরও চার্জ শেষ। বাধ্য হয়ে নীলিমাদের বাড়ির দিকে পা বাড়ালাম। নীলিমাদের দরজার কলিং বেল দিতেই দরজা খুলে এক পিচ্চি মেয়ে বলে উঠল, মামুনি তুমি এসেছ? মেয়েটির কথা আর মেয়েটিকে দেখে চমকে উঠি। মামুনি মানে? তার মানে নীলিমা বিবাহিত আর একটা ফুটফুটে মেয়েও আছে? কই, কোনোদিনও তো নীলিমা বলেনি। যদিও এই বাসায় খুব একটা আশা হয়নি, তাই হয়তো দেখা হয়নি। যতবার নীলিমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাইলাম, ততই চুপ থেকে এড়িয়ে গেল। মেয়েটির কথা শুনে থমকে দাঁড়িয়ে আছি। তখনই আন্টি এসে বলল, বাবা নীলিমার খোঁজ পেলে? আন্টির কথায় বাস্তবে ফিরে আসলাম। তবে বেশ সময় লাগলো নিজেকে এই পরিস্থিতিতে সামাল দিতে। আন্টিকে বললাম, না আন্টি, থানায় জিডি করব, তবে ছবি লাগবে, তাই ছবি নিতে আসলাম। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। কথাগুলো বলেই রুমের ভেতরে চলে গেল। এদিকে আমি দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবছি। তখনই আন্টি ফিরে এসে বলল, চলো বাবা আমি যাব। তখনই পিচ্চি মেয়েটি বলে উঠল, দাদি আমিও তোমার সাথে যাব। মেয়েটির কথা শুনে অবাক হয়ে জানতে চাওয়ার আগে আন্টি কোলে নিয়ে হাঁটা শুরু করলো। আমিও কোনো কিছু না ভেবে যান্ত্রিক ন্যায় পিছু পিছু হাঁটা শুরু করলাম। নীলিমাদের বাসা থেকে অনেকটা গলি পেরিয়ে রাস্তায় আসতে হয়। মূল রাস্তায় আসতেই পিচ্চি মেয়েটি চিৎকার করে বলে উঠল, ওই তো আমার মামুনি। মেয়েটির মুখে নীলিমার কথাটি বেশ জোরেই কানের মধ্যে বেজে উঠল। কোনো ভুল শব্দ শুনিনি। পেছনে পেছনে আসলেও কিসের ভাবনায় যেন ছিলাম। সামনে তাকিয়ে নীলিমাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে সেই সাথে বেশ রাগ হলো। নীলিমার কাছে গিয়ে বেশ রেগে বললাম, কই ছিলি সারাদিন? তোর জন্য সবাই টেনশনে আছে। আমার কথা শুনে মেয়েটিকে আদর করে কোলে নিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, কবর জিয়ারত করতে গিয়েছিলাম। কবর? নীলিমার মুখে এই কথা শুনে বেশ বিস্মিত হয়ে জানতে চাইলাম। তখন নীলিমা বলে উঠল, আমার বোনের কবর জিয়ারত করতে। নীলিমার কথাগুলো বলেই মেয়েটিকে কোলে নিয়ে হনহন করে রুমের দিকে চলে গেল। নীলিমার মুখের কথা শুনে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। এতদিনের মাঝে একবারও জানতে পারিনি। শুধু দূর থেকে মেয়েটির আধো আধো কথা ভেসে আসছে কানের মাঝে। মামুনি কোথায় ছিলে? আকাশ বাসায় চলো। হঠাৎ আন্টির ডাক শুনে যেন হুঁশ ফিরল। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। এতক্ষণ যেন আকাশের বিশালতার মাঝে হাজারো প্রশ্ন খুঁজে ফিরছি। ভাবনার জগতে নিজেকে হারিয়ে বসেছিলাম। আন্টির সাথে সাথে চুপচাপ বাসায় চললাম। নীলিমা মেয়েকে নিয়ে রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দিল। আন্টি চা দিলেও চা বরফ ঠান্ডা হয়ে গেলেও সেদিকে খেয়াল নেই। এদিকে উসখুস করছে কখন নীলিমার দেখা পাবো, জানতে পারবো। নীলিমা রুম থেকে বের হচ্ছে না। আন্টি একবার এসে আবার যান। কি নিয়ে ভাবতে থাকি, হঠাৎ করেই নীলিমার কণ্ঠে সুর শুনতে পেলাম। নীলিমা আমাকে বলে উঠল, আকাশ তুই এখনো বাসায় যাসনি? এ কি, চা তো ঠান্ডা হয়ে পানি হয়ে গেল। নীলিমার কথাগুলো বলতেই চমকে উঠে চোখের দিকে তাকিয়ে রইলাম। চোখগুলো লাল হয়ে আছে, চোখের পাতাগুলো যেন ফুলে আছে। নীলিমা কাছে আসতে হুট করে হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আচমকা টানে নীলিমা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে যায়। এমন কিছু করব ভাবতেই পারিনি। নীলিমা কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দিয়ে বললাম, নীলিমা তোর কাছে কখনো জোর করে কিছুই জানতে চাইনি। আজ আমি সব জানতে চাচ্ছি। আমার কথা শুনে চোখের দিকে চুপ হয়ে গেল। কোনো সারা শব্দ নেই। হঠাৎ ডুকরে কান্না করে শুরু করে দিল। নীলিমার কান্না দেখে নিস্তব্ধ হয়ে গেলাম। নীলিমা কান্না থামিয়ে বলতে শুরু করলো, এ কি রুদ্র, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে রুদ্রের দিকে বেশ রাগে কথাগুলো বললাম। আজকাল রুদ্রের চোখগুলো সবসময় বুকের চারপাশে ঘোরাঘুরি করে। শুধু বুকের চারপাশের চোখগুলো সীমাবদ্ধ নয়, নানা রকম ছুতে শরীরে হাত দিতে চেষ্টা করে। রুদ্রের লোভী চোখগুলো অনেক কিছু বলে দেয় যে দেহের ওপর লোভ করে আছে। সবকিছু বুঝেও দূরে থাকতে চেষ্টা করি। আমার কথা শুনে রুদ্র বেশ ইমোশনাল হয়ে যেন জানতে চাইল, দেখো নীলিমা তুমি এমন করছো কেন? তোমাকে স্পর্শ করার কি অধিকার নেই? না নেই। তোমায় ভালোবাসি বলে এমন কোনো অধিকার দিয়ে দেয়নি যে আমার গায়ে হাত দিতে চেষ্টা করবা। তোমায় ভালোবেসে কি পেয়েছি? কি পেয়েছো মানে? রুদ্রের কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলাম, এ কোন রুদ্রকে দেখছি? আজকের এই আচরণ তো কখনোই দেখিনি। আমার কথা শুনে রুদ্র বলে উঠল, আমার বন্ধুরা প্রেম করে, একসাথে ঘুরতে যায়, একে অন্যকে স্পর্শ করে। ওই তো সেদিন রাজন তার ভালোবাসার মানুষকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসলো। ওর গার্লফ্রেন্ড কত কিছু করে ওর জন্য, আর তুমি আমার জন্য কি করেছ? কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি আজ পর্যন্ত তুমি একটা কিস করেছ? আমি তোমাকে একান্তে পেতে চাই, তোমার সাথে থাকতে চাই, নিজের মনের মতো করে পেতে চাই, সোজা সাপটা রুম ডেট করতে চাই। রুদ্রর কথা শুনে হতবাক হয়ে গেলাম। কি বলবো ভেবেই পাচ্ছি না। তবে রুদ্রর মনের লোভী দিকটা বেশ বুঝা হয়ে গেল। কি চাচ্ছে? রুদ্রের কথা শুনে বেশ রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, সরি, আমার দ্বারা এসব সম্ভব না।
আমি তোমাকে আগেই বলেছি, বিয়ের আগে এসব বাজে চিন্তা মাথায় আনবে না। তোমাকে ভালোবাসি তাই বলে যা ইচ্ছা তাই করে বেড়াবো নাকি? অন্য মেয়ের মতো নিজেকে বিলিয়ে দেওয়ার মতো সস্তা মেয়ে আমি না। তাহলে আমার পক্ষে এই সম্পর্ক রাখা সম্ভব না। রুদ্রর কথা শুনে চমকে উঠি। রুদ্রর দিকে চমকে উঠে জানতে চাইলাম, কি বলছো তুমি এসব? যা বলছি তাই। যে মেয়ের আজ পর্যন্ত হাত ধরতে পারিনি, যার কাছ থেকে আজ পর্যন্ত কিছুই পাইনি, তার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। রুদ্র কথাগুলো বলে হনহন করে চলে গেল। অবাক হয়ে প্রিয় গাছতলায় বসে রুদ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কান্নায় পানি চলে আসে চোখে। আশেপাশে বেশ কয়েকজন তাকিয়ে আছে। চোখের পানিগুলো মুছে চুপচাপ বাসার পথে পা বাড়ালাম। রুদ্র আমাদের কলেজের সিনিয়র ছাত্র, অনেক মেধাবী আর দেখতেও অসম্ভব সুদর্শন একটা ছেলে। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে, তবে রুদ্রই আমার প্রেমে প্রথম পড়েছিল। প্রথম বর্ষ কিভাবে কেটে গেলেও দ্বিতীয় বর্ষে নিয়মিত ক্লাস অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করি। তখনই রুদ্রর সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ভালোবাসায় রূপ নেয়। রুদ্র যখন ভালোবাসার কথা বলে তখন প্রথমে না করলেও পরে বান্ধবীদের কথায় রাজি হয়ে যায়। সেই থেকে দুজন দুজনকে ভালোবাসি, যা আজ 1 বছর হতে চলল। তবে এখন দুজন দুজনকে না, আমি একাই যেন ভালোবাসি। কেননা রুদ্র এখন আমাকে দেহের জন্য ভালোবাসে, যা তার কথায় স্পষ্ট ফুটে ওঠে। প্রায় তার কোন বন্ধু কোথায় তার ভালোবাসার মানুষকে নিয়ে গেল, কি করলো সেটা বলতে চেষ্টা করে। যদিও এড়িয়ে যায়, তবে শরীরে হাত দেওয়ার চেষ্টা করে, জনশূন্য স্থানে নিয়ে যেতে চেষ্টা করে। না, এই সম্পর্ক আর রাখবো না। তার থেকে নিজেকে মুক্ত করে নেওয়াটাই ভালো হবে। চোখের পানিগুলো মুছে নিজেকে বলতে থাকি, সেই কবে থেকে দুর্ঘটনায় যখন রুদ্রর আচরণ পরিবর্তন হতে থাকে। আপু, কি করছিস? হঠাৎ করে নীলার ডাক শুনে চমকে ওঠে। নীলার ডাক চোখের পানিগুলো মুছে ফিরে তাকালাম। এই অসময়ে তো স্কুল থেকে ফিরে আসার কথা না? নীলা আমার ছোট বোন, তবে ছোট বোন হলেও অনেক ভালো বন্ধু। নীলার কথা শুনে ওর দিকে ফিরে তাকিয়ে বললাম, কিছু না। তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসলি যে? আমার কথা শুনে বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে তাই। জানিস আপু, আজ কি হয়েছে? তারপর এক গাদা ফিরিস্তি বলতে শুরু করলো। নীলার কথা শেষই হতে চায় না। নীলা একবার কথা বলতে শুরু করলে থামতে চায় না যেন। হঠাৎ নীলার হাতে একটা ঘড়ি দেখে চমকে উঠে। খুব চেনা মনে হচ্ছে। ঘড়ি দেখেই আত্মাটা যেন শুকিয়ে গেল। নীলার দিকে তাকিয়ে বেশ ভয়ে ভয়ে জানতে চাইলাম, এই ঘড়ি তুই কোথায় পেয়েছিস? আমার কথা শুনে নীলা ঘড়ির দিকে তাকালো, আমাকে দেখিয়ে তারপর বলল, বন্ধু, অনেক সুন্দর তাই না? নীলা কথাগুলো বলেই এক রহস্যময় হাসি দিয়ে চলে গেল। নীলার হাসি দেখে বুকটা কেঁপে উঠল। তাহলে কি নীলার সাথে রুদ্রর? এমনটা কখনোই হতে পারে না। রুদ্রের সাথে কিভাবে সম্পর্ক হবে নীলার? এমন ঘড়ি তো রুদ্র কিনেছিল তার কাজিনকে দিবে বলে। তাহলে কি নীলা সেই কাজিন? না, এমনটা তো কখনো হতেই পারে না। কি বাজে বকছি আমি। নিজেকে নিজে শাসন করতে থাকি। তখনই ফোনের কল বেজে ওঠে। চোখ মুছে নিজেকে শান্ত করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রুদ্র ফোন করেছে। মনের অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে বলে উঠি, কি হয়েছে, কেন ফোন করেছো? তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। সরি ইয়ার, আমার ভুল হয়ে গিয়েছে, আর এমন হবে না। রুদ্র ফোন করে অনেক অনুনয় করতে থাকে, অনেকবার ক্ষমা চায়, আর এমন করবে না। শেষ পর্যন্ত থাকতে না পেরে ক্ষমা করে দিলাম। ফোন রেখে নিজেকে নিজে বললাম, ছি, রুদ্র এত ভালোবাসে আর আমি কিনা রুদ্রকে নিয়ে কত বাজে চিন্তা করেছি। নিজে নিজেকে অনেক বুঝালাম। আম্মুর ডাক শুনে খাবার টেবিলে চলে গেলাম। সেখানে নীলাকে না পেয়ে জানতে চাইলে বলল পরে আসবে। অনেক ক্ষুধা থাকায় গোগ্রাসে খেয়ে নিলাম। মাত্র খেয়ে টিভি দেখতে বসবো তখনই নিশিতাপুর বর ফোন করলো। নিশিতাপুর শরীরের অবস্থা খুব একটা ভালো না। তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার জন্য বলল। আপুকে নিয়ে হাসপাতালে এসেছে। খবর শুনে ছুটে গেলাম হাসপাতালে। নিশিতা আপুর সন্তানের মা হতে চলেছে। কতবার বলেছি আমাদের বাসায় চলে আসতে। শুধু তার বরের কষ্ট হবে বলে আসেনি, তার বড় অফিস বেশি দূরে হয়ে যাবে বলে আসেনি। তবে নিশিতাপুর অনেক খেয়াল রেখেছে। নিশিতাপু যদিও আপন বোন না, তবে ছোটবেলা থেকে আপন বড় বোন হিসেবে জানি। সে ছোটবেলায় চাচিকে হারিয়ে আম্মুর কাছে মানুষ। নীলাকে বাসায় রেখে আম্মু আর আমি চলে গেলাম। গিয়ে দেখি আপু অপারেশন টেবিলে আর আপুর বর বাহিরে পায়চারি করছে। অনেক রাগ হলো, আগে কেন বলেনি? আপুর অসুস্থতায় হুঁশ ছিল না, তাই কি করবে। বেশ ভালোভাবে অপারেশন হলো। আপুর একটা মেয়ে হয়েছে। আপু ও মেয়ে দুজনেই ভালো আছে। আজ সবাই অনেক খুশি। নীলা বাসায় একা, তাই আম্মুকে পাঠিয়ে দিলাম। আপুর বাবুকে কোলে নিয়ে বললাম, কি বলেছিলাম না মেয়ে হলে আমি পালন করব? এখন কিন্তু না করতে পারবে না। আমার কথা শুনে দুলাভাই বলে উঠল, রেখো, বাসায় কাজের মেয়ে হিসেবে থেকে যাও না। একজন মানুষ তো আমার স্ত্রী দেখাশোনা করার প্রয়োজন, তুমি না হয়ে থেকে গেলে কি? কথাগুলো বলে দুলাভাই আর আপু হাসতে শুরু করলো। তাদের হাসি দেখে রাগ হচ্ছে। তখন আপু হাসি থামিয়ে বলল, রাখিস, তোর মেয়ে হিসেবেই মেয়েকে বড় করিস। আমার মেয়ে না তো কি তোর মেয়ে? ওরে আমার বাবুটা ক্ষুধা লেগেছে বুঝি? বাহ বাহ, এত দরদ। আমার কথা শুনে আপু হাসতে হাসতে বলল,
দুলাভাই তো মহা খুশি হয়েছে মেয়ে হয়েছে বলে, অনেক দিনের চাওয়া মেয়ে হবে। বাবুকে আপুর কোলে দিয়ে বারান্দায় চলে গেলাম ফোন করে রুদ্রকে খুশির সংবাদটা দিতে। রুদ্রকে বেশ কয়েকবার ফোন করতেই ওপাশ থেকে রিসিভ করে বলল, বলো, জানো আপুর মেয়ে হয়েছে। তাই নাকি? সে তো খুশির সংবাদ। তো আমি কবে পাবো? মানে? রুদ্রর কথার কিছুই না বুঝে জানতে চাইলাম। তখন রুদ্র বলে উঠল, তুমি বুঝো না? বলছি আমার মনের মতো করে তোমাকে কবে পাবো। এসব কি বলছো তুমি? বলছি তোমাকে একটু একান্ত আদর করতে চাই। তোমার ওই ঠোঁটগুলো। ফোন রাখ, একদম বাজে কথা বলবি না। রুদ্রর কথা শুনে রাগ উঠে গেল। এত নীচ আর বাজে কথা বলতে পারলো? তখনই পাশ থেকে কোনো মেয়েলি কণ্ঠ বলে উঠল, জান, কে ফোন করেছে? আর বলো না, বন্ধু ফোন করেছে। তখনও ফোনের লাইন কাটেনি। রুদ্রর কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। চোখের পানিগুলো টলমল করছে। তখনই ভাইয়া ডাক দিল আপুর কাছে যেতে। ঔষধ আর খাবার আনতে ভাইয়া বাহিরে যাবে। চোখের পানিগুলো মুছে রুমের ভেতরে চলে গেলাম। ভাইয়া চলে যেতেই নিশিতা আপু আমার দিকে তাকিয়ে বলল, কান্না কেন করেছিস? কই না তো। ফের মিথ্যা বলবি, চর দিয়ে দাঁতগুলো ফেলে দিব। আমি তোকে বেশ ভালো করে জানি। আপুর কথা শুনে ভয়ে ভয়ে সব খুলে বললাম। আমার কথা শুনে আপু রেগে বলল, এত কিছু হলো আমাকে বললি না কেন? আর এই সম্পর্ক থেকে বেরিয়ে আয়। এখানে তোর ভালোবাসার কোনো মূল্য নেই, আছে শুধু লোভ। আর যেখানে লোভ লালসা সেখানে ভালোবাসা থাকতে পারে না। আপুর কথাগুলো মেনে নিলাম। মনে মনে সেটাই ঠিক করে রেখেছি। আপুকে নিয়ে হাসপাতালে 2 দিন ছিলাম। এই কয়দিনে রুদ্রর সাথে একবারও কথা হয়নি। মনে পড়েনি ওর কথা। বাবুর সাথে হেসে খেলে সুন্দর দিন কেটে যায়। রুদ্র ফোন করেনি। 2 দিন পর হাসপাতাল থেকে আপুকে ছুটি দিয়ে দেয়। আপুকে নিয়ে সোজা বাসায় চলে আসি। এসে দেখে আম্মু কেমন মনমরা হয়ে বসে আছে। অনেকটা ভয় পেয়ে জানতে চাইলে বলল, নীলা আজকাল কেমন জানি হয়ে গেছে। মাঝে মাঝে আজে বাজে ব্যবহার করে, স্কুল মিস দেয়, কোথায় থাকে জানি না। আম্মুর কথা শুনে অনেক রাগ হলো। রেগে গিয়ে বললাম, আমাকে এইসব কেন আগে বলো নাই? আজ আসুক বাসায়। কথাগুলো বলতেই কলিং বেল বেজে উঠল। নিশিতাপু গিয়ে দরজা খুলে দিতেই নিশিতাপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। নীলার কান্না দেখে ভয় পেয়ে গেলাম। বাবুকে আম্মুর কাছে দিয়ে নীলাকে ধরে জানতে চাইলাম, কি হয়েছে? আপু আমার সব শেষ হয়ে গেছে। রুদ্র আমাকে নিয়ে খেলা করেছে। নীলার মুখে রুদ্রর নাম শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সেই রুদ্র নাকি? নিজের কানে ভুল কিছু শুনছে না তো? নীলাকে নিয়ে রুমে চলে আসি। সেখানে বসিয়ে সব খুলে বলতে বলি। নীলা বলতে শুরু করে। রুদ্র তাদের স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই বিরক্ত করতে থাকে। এক সময় কথা বলতে চেষ্টা করে। নীলাও দুর্বল হয়ে পড়ে। আস্তে আস্তে প্রেমে পড়ে যায়। সেই থেকেই প্রায় স্কুলের নাম করে ঘুরতে যায়। সেদিন রুদ্র জন্মদিনের পার্টির আয়োজন করে। নীলা না করতে পারেনি। রুদ্রর এতটা কাছে চলে গেছে যে আবেগের বশে আর ফিরে আসতে পারেনি। সেই থেকে নীলাকে ইচ্ছার বিরুদ্ধে ভোগ করতে থাকে ব্ল্যাকমেল করে। নীলার কথায় বুঝতে অসুবিধা হয়নি কোন রুদ্রর কথা বলছে। নীলিমার মাথায় আকাশ ভেঙে পড়ে। রুদ্র এতটা নীচ আর তার বোনের সাথে ছি ভাবতে পারছে না। হঠাৎ করে নীলার গালে চড় দিয়ে বলে, তুই আমাকে কেন এইসব আগে বলিসনি? নীলা নিঃশব্দে কাঁদতে থাকে। রাগের মাথায় নীলিমা উঠে চলে যায়। বেশ কয়েকবার রুদ্রকে ফোনে চেষ্টা করে পাওয়ার জন্য, কেন এমন করেছে জানতে চাওয়ার জন্য। তবে প্রতিবারই ফোনের সুইচ অফ। হঠাৎ করে ঈশিতাপু চিৎকার করে বলতে থাকে, নীলা দরজা খোল। ডাক শুনে হৃদয়টা কেঁপে ওঠে। সেদিন আর নীলাকে বাঁচাতে পারেনি। সিলিং ফ্যানের সাথে নিজেকে ঝুলিয়ে দেয়। নীলার ফোনে ছিল রুদ্র শেষ মেসেজ, কি কাল সকালে আসবে নাকি ভিডিওটা ছেড়ে দিব, যেন তোমার ওই সুন্দর শরীরটা সবাই চোখে দেখতে পায়। কথাগুলো বলে নীলিমা কান্না করতে শুরু করে। নীলিমার কান্না দেখে চুপ হয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললাম, পুলিশ কিছু বলেনি? হ্যাঁ বলেছিল, এবং গিয়েছিলামও। রুদ্র একটা প্লে বয়, মেয়েদের শরীর নিয়ে খেলা করে। বড়লোক বাবার একমাত্র ছেলে হওয়ায় কিছুই হয়নি, মুক্তি পেয়ে যায়। তবে অনেক চেষ্টা করেছি, বদলা নিতে পারিনি। নীলিমার দিকে অবাক হয়ে জানতে চাইলাম, তাহলে এই মেয়ে নিশিতা আপু? এক দুর্ঘটনায় আপু আর ভাইয়া চিরকালের জন্য চলে গেলেও রেখে যায় খুশিকে। সেই থেকে আমার মেয়ে। নীলিমার কথাগুলো চুপচাপ শুনে গেলাম। এই মানুষটির সাথে এত বছর থাকলেও একটাবারও জানতে পারেনি বুকের ভেতরে কি আগলে রেখেছে। কখনোই জানতে দেয়নি। চুপচাপ রুম থেকে বের হয়ে আসি। বাসায় ফিরে আসলে রুমি জানতে চাইল কোথায় ছিলাম এত রাত অবধি। কোনো কথা বলতে ইচ্ছা হয়নি, তাই কিছু না বলে গিয়ে চুপ করে শুয়ে পড়লাম। বেশ কয়েকদিন চলে যায়। রুমি প্রায়ই ফোনে যেন লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকে। তবে বুঝতে অসুবিধা হয়নি কার সাথে বলছে। কয়েকবার জানতে চাইলে এড়িয়ে যায়। একদিন নীলিমা বলেছিল রুমিকে কার সাথে দেখেছে, তবে ছেলেটিকে দেখতে পায়নি। সেদিন নীলিমার প্রতি অনেক রাগ হলো। কেন এমন বাজে কথা বলবে? আমার বউ এমন হতে পারে না। নীলিমার সাথে কথা বলা বন্ধ করে দিলে নীলিমা সরি বলে। তবে সেদিন নীলিমার কথা বিশ্বাস করলে আজ এমন দিন দেখতে হতো না। সময় খুব দ্রুত চলে যায়। আমার সেই কাঙ্ক্ষিত দিনটিও চলে আসে। রুমি তার বান্ধবীর বাসার কথা বলে রুম থেকে বেরিয়ে গেলে সাথে সাথে আমিও বের হয়ে গেলাম। রুদ্রর সাথে রুমে চলে গেলে আমার কাজ করে চলে আসি। রুদ্র শেষবারের মতো পৃথিবীটা দেখে নেয়।
এনজয় করে যা। আর হয়তো দেখা হবে না রুদ্র। অনেক খোঁজ নিয়ে জানতে পারি রুদ্র নেশা করে অনেক স্পিডে ড্রাইভ করে। আজকেও তার বাইরে হবে না। তবে রুমি সে জানি না কি হবে, আর জানতেও চায় না। রুমির কথা শুনে বুঝতে পারি যে রুমি ফিরে আসার সময় বান্ধবীর বাসায় যাবে, পরে রিক্সা করে আসবে, যেন কিছুই বুঝতে না পারি। আর রুদ্র প্রতিবার রুম ডেট করার পর নেশা করে স্পিডে ড্রাইভ করে। আজ অনেক দিনের ইচ্ছাটা পূরণ হবে। খুব বেশি অপেক্ষা করতে হয়নি। টিভির সংবাদে শিরোনামটা হয়ে যায়, যা নীলিমা ফোন করে অনেক খুশি হয়ে জানায়। নীলিমার হাসি খুশি কণ্ঠ শুনে বাই বলে ফোনের সুইচ অফ করে রাখি। বেশ রাত করে রুমি বাসায় ফিরে আসে। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসতেই লাইট অন করে দিলাম। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল, এ কি, তুমি এখনো ঘুমাওনি? বেশ হাসি মুখে বললাম, আজকে তোমার জন্মদিন, আর আমি কিভাবে ঘুমিয়ে যাব? তোমার জন্মদিন পালন করব বলে অপেক্ষায় আছি। সরি আকাশ, আজ অনেক ক্লান্ত শরীর, কাল পালন করব, আমি এখন ঘুমাবো। রুমির কথা শুনে রহস্যময় হাসি দিয়ে বলে উঠলাম, কাল, সেদিন হয়তো পাবে না, বেশি সময় লাগবে না, আসো তো। কথাগুলো বলেই রুমিকে নিয়ে আসলাম। রুমি ভয় পেয়ে চুপ হয়ে গেল। রুমি কিছুই বুঝতে পারছে না। ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে তা নিভানোর জন্য বললাম। রুমি ভয়ে ভয়ে সেটা নিভাতেই প্যাকেট থেকে ডিভোর্স পেপারটা বের করলাম। হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড হ্যাপি ডিভোর্স ডে ফর ইউ। আমার কথা শুনে চমকে উঠে যেন কিছুটা দূরে সরে যায়। রুমি ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, আকাশ, এসব কি বলছো? চুপ, আর একবারও তোর ওই নষ্ট মুখে আমার নাম নিবি না। কি ভেবেছিস তুই আমি কিছুই জানি না, কিছুই জানতে পারবো না? আমি বোকা? যেমন ইচ্ছা ব্যবহার করতে পারবি? বান্ধবীর নাম করে পরপুরুষের সাথে বিছানায় যাবি? ওহ, পরপুরুষ কই? এ তো তোর প্রেমিক, যা আমার কাছে লুকিয়েছিস। কিসের অভাব ছিল, কিসের অতৃপ্তি ছিল? রুমি ভয়ে ভয়ে বলল, আকাশ চুপ, আর একবারও আমার নাম নিবি না তোর ওই নষ্ট মুখে। লজ্জা করে না আমার ভালোবাসা নিয়ে খেলা করতে? একটু মনে হলো না দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছিস আমাকে? মার্কেটের নাম করে হোটেলে যাচ্ছিস রুদ্রর সাথে, ফোন করলে বলিস বাসায়। এতদিন পর সত্যিটা বের হয়ে আসলো চোখের সামনে। এখন কিসের মিথ্যা অজুহাতে দাঁড় করিয়ে দিবি তুই? আবার এটা বলিস না এসব মিথ্যা। আমার কথা শুনে চুপ হয়ে যায় রুমি। অপরাধীর মতো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি বলবে, কি বা বলার আছে? বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করি, আচ্ছা রুমি, তোমাকে বিশ্বাস করে কি ভুল করেছিলাম, নাকি তোমাকে বন্ধু ভেবে ভুল করেছিলাম? কেন আমার সাথে দিনের পর দিন এমনভাবে প্রতারণা করলে? কি অপরাধ করেছিলাম যার জন্য এমন শাস্তি দিলে? রুমি, তোমাকে একজন স্ত্রী হিসেবে নয়, শুধু বন্ধু ভেবে কি ভুল করেছিলাম, নাকি তোমার উপর স্বামীর শাসন পুরুষতান্ত্রিক সমাজে যা নির্যাতন বলে অভিহিত করে তা না করে ভুল করেছি? রুমি, তোমাকে প্রথম যখন দেখেছিলাম সেদিন বলেছিলে, দেখেন আমার উপর বেশি বেশি স্বামীর অধিকার ফলাতে চাইবেন না। আমি যাকে বিয়ে করব তার সাথে বন্ধু হয়েও থাকতে চাই, যেন সবসময় একজন ভালো বন্ধু ভাবতে পারি। যার সাথে বাকিটা জীবন কাটাবো তাকে যেন সবসময় সুখ দুঃখের সাথী হিসেবে পাই। শুধু স্বামী কিংবা স্ত্রী হিসেবে বিছানার অধিকার বা স্বামী স্ত্রীর দায়িত্বটুকুই পালন করতে চাই না, আমি একজন ভালো বন্ধুও চাই। তোমার কথা শুনে সত্যি সেদিন অবাক হয়েছিলাম। কথাগুলো মনের মাঝে গেঁথেছিল। সত্যি তো, যাকে চিনি না জানি না বিয়ে করব, যার সাথে বাকিটা সময় থাকবো একই আকাশের নিচে, একই ছাদের নিচে, যে হবে আমার নিত্যদিনের সাথী, পাশে থেকে সাপোর্ট দিবে, শাসন দিবে, ভালোবাসা দিবে, আগলে রাখবে, তাকে কেন শুধু স্বামীর অধিকার দিয়ে বেঁধে রাখতে চাইব? চাইলে তো বন্ধু হয়েও সবসময় পাশে থাকতে পারি, সবকিছু শেয়ার করতে পারি। সেদিন নিজেকে ধন্য মনে করেছিলাম তোমার মতো মানুষকে পাশে পেয়ে। একজন স্ত্রী হিসেবেও নয়, একজন নারী হিসেবেও অনেক সম্মান করি। তবে সময়ের সাথে সাথে তুমি পাল্টে যেতে থাকলে, খুনসুটি ভালোবাসাগুলো হারিয়ে যেতে থাকলো। খুব বেশি একটা সময় হতো না, হয়তো ভেবেছিলাম একসময় আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। তবে ভাবতে পারিনি তুমি দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছ। কোথাও গেলে ঠিক ফোন করে যেতে, যেন সন্দেহ না করি। আর সন্দেহ করব কিভাবে? তোমার উপর যে অগাধ বিশ্বাস ছিল, ভাবতে পারিনি সেই বিশ্বাসটুকু তুমি নষ্ট করে ধূলিসাৎ করে দিবে। বান্ধবীর নাম করে অন্য ছেলের সাথে থাকতে একটু ঘৃণা করলো না? কত নিখুঁত অভিনয় করে গেলে দিনের পর দিন। আমিও কত বোকা যে তোমাকে বন্ধুর মতো অবাধ স্বাধীনতা দিয়েছি, স্বামীর শাসন নামক অজুহাত দিয়ে শিকলে না বেঁধে। তোমাকে কিসের অভাবে রেখেছিলাম, কিসের অতৃপ্তি পিপাসা রেখেছিলাম? যখন যা চেয়েছিলে তাই দিয়েছি, তারপরও কেন তুমি আমার সাথে এমন করলে? রুমিকে কথাগুলো বলে চোখের পানি মুছতে থাকি। রুমি সেই মাথা নিচু করে আছে। রুমিকে দেখতেও ঘৃণা হচ্ছে। রুমিকে বললাম, তোমার যখন আমার কাছে থেকে অতৃপ্তি পিপাসা আছে, তাই তোমাকে মুক্তি করে দিলাম। আজ থেকে তুমি মুক্ত স্বাধীন। এই নাও তোমার ডিভোর্স পেপার। ভেবো না তোমার মতো আমিও তোমাকে ঠকিয়েছি। দেনমোহর হিসেবে যা ছিল তার থেকেও বেশি শোধ করেছি। কথাগুলো বলে রুম থেকে বের হতে চাইলে হঠাৎ রুমে এসে পায়ে পড়ে যায়। কান্না কণ্ঠে বলতে থাকে, আকাশ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কিছু করব না, আমাকে ছেড়ে দাও। পা ছাড় বলছি। না, তুমি আমাকে ক্ষমা করে দাও।
ক্ষমা? হ্যাঁ, তোমাকে তো সেই কবে ক্ষমা করে দিয়েছি যখন আমার বিশ্বাস নিয়ে খেলা করেছ। তোমাকে সেই তখন ক্ষমা করে দিয়েছি যখন আমার ভালোবাসা নিয়ে খেলা করে দিনের পর দিন মিথ্যা বলেছ, অভিনয় করেছ। তবে হ্যাঁ, তোমাকে স্বামীর অধিকার শাসন করতে পারতাম, তবে তোমাকে তো বন্ধু ভেবেছিলাম। আমাকে তো একবার খুলে বলতে পারতে। তুমি তো অনিচ্ছা সত্ত্বেও এই সম্পর্কে জড়াওনি, বরং বিয়ের আগে থেকে এই সম্পর্কে ছিলে। যা আমাকে বলনি একটাবারও। তোমার অতীত তো কখনো জানতে চাইনি। তোমাকে শাসন করলে হয়তো ফিরে আসতে, তবে এক ক্ষোভ বিরাজ করত, আর আমার ভালোবাসাও না ফিরে আসতো। তার থেকে মুক্তি দেওয়াটাই ভালো হবে। আমার কথা শুনে রুমি বলে উঠল, আকাশ, আমার চুপ। এটা বলো না তোমাকে ক্ষমা করে দিয়ে আবার তোমাকে বুকের ভেতর আগলে নিতে, তাহলে আমার ভালোবাসার অপমান হবে, করুণা করা হবে আমার ভালোবাসার। আমি চাই না আমার ভালোবাসার ওপর কোনো দাগ পড়ুক। ক্ষমা করে তাকেই কাছে টেনে নেওয়া যায়, যে নিজের ভুলটুকু বুঝতে পেরে অনুতপ্ত হয়। একজন ছলনাময়ী বিশ্বাসঘাতককে ক্ষমা করে বুকে নেওয়া যায় না। কি বিশ্বাস আছে যে আমার সাথে আবার প্রতারণা করবে না? আকাশ, আমার কথা শুনে রুমি অশ্রু চোখে বলে উঠতেই রুমিকে বলে উঠলাম, কি বলবে? তোমার ভুল হয়েছে? আচ্ছা, একজন মানুষ কতবার ভুল করলে ক্ষমা করে দেব? তোমাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম, তুমি ঠিক মিথ্যা অভিনয় করে এড়িয়ে গেলে। সেদিনও তো সত্যিটা বলতে পারতে। তোমার শরীরে হয়তো আঘাত করতে পারতাম, তবে এতটা কাপুরুষ আমি নই, তাই চিরকালের জন্য মুক্ত করে দিলাম। সরি, আমার পক্ষে তোমাকে গ্রহণ করা সম্ভব না। তুমি তোমার মতো থাকো, সুখে থাকো। রুমিকে কথাগুলো বলেই রুম থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি, চোখের অশ্রুগুলো মুছতে মুছতে। সবথেকে বেশি আঘাত প্রিয় মানুষগুলোই করে, যাদের বুকের ঠিক মাঝখানে জায়গা দেওয়া হয়। রুমি বেশ কয়েকবার চিৎকার করে ডাকতে থাকে, তবে কাউকে করুণা করে ভালোবাসতে চায় না। দূরে থাকাটাই ভালো। হয়তো সারা জীবন একসাথে থাকতে পারবো, তবে রুমিকে আর কখনো বিশ্বাস করতে পারবো না, কখনোই ভালোবাসতে পারবো না। সেটা অনেক আগেই হারিয়ে গেছে। হয়তো ভালোবাসা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, তবে বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তার ফিরে পাওয়া যায় না। কেউ ইচ্ছে করেই দূরে গেলে তাকে কখনোই ফিরে পাওয়া যায় না। একটা অতৃপ্তি পিপাসা নিয়ে বের হয়ে আসলাম। একটা ছোট্ট স্বপ্ন ছিল, একটা ছোট্ট সংসার। সেই সংসারে আলোকিত করে একটা ছোট্ট মেয়ে আসবে, যাকে ঘিরে দুজনে খুনসুটি ভালোবাসাগুলো গড়ে উঠবে। অনেকগুলো স্বপ্ন, যেখানে দুজনে মিলে ঝগড়া হবে, আবার বাবুর মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাব। তবে কিছু স্বপ্ন যে কখনোই পূরণ হয় না, পূর্ণতা পায় না, ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়, অতৃপ্তি পিপাসা মিটে যায়। নীলিমার বিয়েও ঠিক নিজের হাতেই সবকিছুর আয়োজন করেছি। হ্যাঁ, আজ সন্ধ্যায়, তবে ইচ্ছা করে যায়নি। অনেক দূরে হারিয়ে যাব, যেখানে নিজের মতো করেই বাঁচব। স্যারের ছেলের সাথে বিয়ে ঠিক হলেও মেয়েটির চোখে স্পষ্টত আমার জন্য ভালোবাসা ফুটে উঠেছে, যা মেয়েটির অশ্রুমাখা চোখগুলো সাক্ষী ছিল। তাই অনেকটা দূরে সরে যাচ্ছি, যেখানে কাউকে চিনব না, জানব না, এক বুক অতৃপ্তির পিপাসা নিয়ে। এই, তোর কাছে যা যা আছে সব বের কর। হঠাৎ করেই বেশ কয়েকজন এসে ছুরি হাতে দাঁড়িয়ে বলল। অচেনায় পাড়ি দেওয়ার জন্য যখন মাঝরাতে রেল স্টেশনে চলে আসি, তখন চারদিকে জনশূন্য, কেউ নেই, কাউকে দেখতে পাইনি। চারদিকে তাকিয়ে এক কোণায় বসে কথাগুলো ভাবতে থাকি, তখনই এসে বলল। তাদের কথা শুনে ভাবনাগুলো হারিয়ে গেল। কথা না বাড়িয়ে একে একে সব দিয়ে দিলাম। কি হবে এসব রেখে? আমার মায়ের শেষ স্মৃতি হিসেবে রেখে যাওয়া গলার চেনটা উঠে আসে। সব দিলেও সেটা দিতে অস্বীকার করে বসি। তখনই একজন বলে ওঠে, দেবি না মানে? এই ধর। না, এটা দিব না। অনেক জোর করে নিতে পারছে না। হঠাৎ করে কেউ একজন বুকের পাশে ছুরি বসিয়ে দেয়। তখনই চিৎকার করে ওঠে, হাত থেকে চেন নিয়ে পালিয়ে যায়। বুকের ভেতর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। তীব্র ব্যথায় যেন বুক ছিঁড়ে বাহিরে বের হয়ে যাচ্ছে। সবকিছু অন্ধকার দেখতে শুরু করে। চারদিক থেকে যেন অন্ধকার ধেয়ে আসে। তার মাঝেই যেন কিসের অতৃপ্তি পিপাসা পেয়ে বসে। হাতছানি দিয়ে যেন কেউ ডাকতে থাকে। দূর আকাশ থেকে যেন আম্মু হাতছানি দিয়ে ডাকছে, আয় খোকা, চলে আয়। আজ যেন অনেক দিনের অতৃপ্তি পিপাসা পূরণ হতে যাচ্ছে। সব অতৃপ্তি পিপাসা পূর্ণতা না পেলেও মা ডাকার অতৃপ্তি পিপাসা পূর্ণতা পাবে। মায়ের কাছে গিয়ে ফিরে যাব সেই ছোট্ট খোকা হয়ে, যেখানে সব ইচ্ছে অপূর্ণতা থাকলেও, সবকিছুই অতৃপ্ত পিপাসা থাকলেও আজ মা ডাক অতৃপ্তি পিপাসা মেটাবে। আসছি বলে হাতছানি দিয়ে সাড়া দিয়ে জানান দিলাম। অনেক ঘুম পাচ্ছে। সবকিছু কেমন বিদঘুটে অন্ধকার। কেমন যেন ঘুমটা বড্ড বেশি পাচ্ছে। পানি খেতে বড্ড ইচ্ছা হচ্ছে। বড্ড বেশি পানি পিপাসা পেয়েছে। সব পানি খেয়ে ফেললেও অতৃপ্তি পিপাসা থেকেই যাবে। অতৃপ্তি পিপাসা।